সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা পড়ব লিটারেরি টার্মস। যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছি, আমাদের এই সময়েই এই লিটারেরি টার্মগুলোকে শিখে ফেলা উচিত বলে আমি মনে করি, যাতে আমাদের পরবর্তী বছরগুলোতে লিটারেরি টার্ম নিয়ে কোনো অসুবিধা না হয়। এগুলো পরীক্ষাতে আসে, পার্ট এতে আসতে পারে বিশেষ করে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে লিটারেরি টার্ম জিনিসটা কি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। লিটারেরি টার্মস আর দ্য স্পেসিফিক ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড টু ডিসক্রাইব অ্যান্ড অ্যানালাইজ লিটারেচার। তো এটাকে যদি আক্ষরিকভাবে আমরা রূপান্তর করি, অনুবাদ করি, তো সাহিত্যিক পরিভাষা হচ্ছে সাহিত্যের বর্ণনা এবং বিশ্লেষণের জন্য ব্যবহৃত নির্দিষ্ট শব্দ এবং বাক্যাংশ। অর্থাৎ সাহিত্যিক পরিভাষা, এখানে কিছু টার্ম হচ্ছে পরিভাষা, যেগুলো সাহিত্যের বিভিন্ন অংশগুলোকে সংক্ষেপে বর্ণনা করে বা বুঝতে সাহায্য করে আমাদের। আজ আমরা মোট 10টা সিমিলি থেকে শুরু করে একদম অ্যাসোনেন্স পর্যন্ত শিখতে শুরু করব। এই 10টা লিটারেরি টার্মস আমরা আজকে পার্ট 1-এ আছি। আমি মনে করি প্রায় 30টার মতো লিটারেরি টার্ম শিখে ফেললে এর বাইরে থেকে আর প্রশ্ন আসার সুযোগ নেই, পরীক্ষার হলে হোক বা আমাদের যে ফোর্থ ইয়ারে ভাইবা হবে, যদি তখনও প্রশ্ন করে আপনারা উত্তর দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমরা শুরু করি সিমিলি থেকে। তো শুরুতেই আসছে সিমিলি। সিমিলি জিনিসটা কি? সিমিলি শব্দের অর্থ হচ্ছে অনুরূপ। এটার সংজ্ঞা যেখানে এখানে লিখেছি যে এ কম্প্যারিজন ইউজিং লাইক অর অ্যাজ। তো এখানে একটা তুলনা হচ্ছে, হ্যাঁ, অনুরূপ। লাইক বা অ্যাজ ব্যবহার করে একটা তুলনা হইতেছে। যেমন শি ওয়াজ অ্যাজ গ্রেসফুল অ্যাজ এ সোয়ান। সে রাজহাঁসের মতোই সুন্দর ছিল। মতো, তার মতো, তার অনুরূপ। এখানে একটা তুলনা হচ্ছে, এটাই হচ্ছে সিমিলি। আপনারা যখন বিভিন্ন কবিতা পড়বেন, বিভিন্ন রকমের ড্রামা হোক, নভেল হোক, এগুলো যখন সাহিত্যের বিভিন্ন ওয়ার্ক, লিটারি ওয়ার্কগুলোতে দেখবেন, প্রচুর পরিমাণে সিমিলির ব্যবহার, সিমিলির মানে প্রচুর ব্যবহার হয় সাহিত্যে। এটা একটা খুবই কমন লিটারি টার্ম। ওকে, তো আশা করি এটা বুঝে ফেলেছি আমরা, যেটা হচ্ছে একটা তুলনা করে, লাইক অথবা অ্যাজ, একটা কম্প্যারিজন হয়। হ্যাঁ, দ্বিতীয়তে যাচ্ছি আমরা মেটাফর। এটা হচ্ছে একটা সরাসরি কম্প্যারিজন, ডিরেক্ট কম্প্যারিজন উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ। যেমন টাইম ইজ এ থিফ, সময় হচ্ছে চোর। এখন সরাসরি বলে ফেলতেছে মেটাফর। মেটাফর মানে কি? মেটাফর হচ্ছে রূপক। সময় চোরের মতো। কেন? কারণ চোর পালিয়ে যায়, সময়ও পালিয়ে যায়। আমরা কি কেউ সময়কে ধরতে পারি, ছুঁতে পারি? পারি না। আমরা সময়কে শুধু অনুভব করতে পারি, যে সময় বলতে কিছু একটা আছে। সময় চলে যায়, এই পৃথিবীতে কোনো জীবন্ত ব্যক্তি বা কোনো জীবের সময়কে আটকানোর ক্ষমতা নাই, স্রষ্টা ব্যতীত। উনি যদি চান সবই সম্ভব। তো এটা হচ্ছে মেটাফর, রূপক, রূপক অর্থে। 3 নাম্বার হচ্ছে পার্সনিফিকেশন। এটা হচ্ছে ব্যক্তিত্ব, হ্যাঁ, মানে আর কি মানবিক রূপান্তর করে। পার্সনিফিকেশনের অর্থটা এইভাবে আসে যে গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস। এখন মানব গুণাবলী অমানবীয় কাউকে দেওয়াটা বিষয়টা কেমন না? এটা আমরা উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে বুঝে যাব। দ্য উইন্ড উইসপার্ড থ্রু দ্য ট্রিজ, যে গাছের মধ্য দিয়ে বাতাস ফিসফিস করে বলে গেল বা বয়ে গেল। তো বাতাস ফিসফিস কিভাবে করতে পারে? বাতাস কি কোনো মানুষ? বাতাস কি কোনো প্রাণী? তার কি কোনো প্রাণ আছে? সে কি খায়? সে কি ঘুমায়? সে কি মানবীয় কোনো বা জৈবিক কোনো কার্যাবলী করে? না। তাহলে এই যে উইন্ড হুইসপার থ্রু দ্য ট্রিজ, এখানে কি বুঝতেছি আমরা? এখানে বাতাসকে আমরা মানুষের মতো গুণাবলী দিচ্ছি, যে বাতাসকে আমরা মানুষের মতো ট্রিট করতেছি, যে বাতাসও ফিসফিস করতে পারে, তাই না? কিন্তু বাতাস তো কোনো প্রাণী নয়। এই যে বাতাস একটা নন হিউম্যান জিনিস, এটাকে হিউম্যান কোয়ালিটি দেওয়া, এটাই হচ্ছে পার্সনিফিকেশন। চতুর্থ হচ্ছে মেটোনমি। তো এটা হচ্ছে সাবস্টিটিউশন অফ ওয়ান ওয়ার্ড উইথ অ্যানাদার। মেটোনিমির যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা শব্দের সাথে অন্য একটা শব্দের প্রতিস্থাপন বা নিবিড়ভাবে থাকা একটা সম্পর্ক, মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক।
একই অর্থ বোঝায় এরকম আর কি। হ্যাঁ, তো যেমন এক্সাম্পলে আমরা দেখতেছি দ্য ক্রাউন ফর দ্য কিং অর মোনার্কি, তো রাজা বা রাজতন্ত্রের জন্য মুকুট। তো দুইটা বিষয়ই কি একটা অপরটার সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত না? রাজাই তো মুকুট পরবেন, রাজা যিনি নন তিনি কি কখনো মুকুট পরে? নিশ্চয়ই না। এখানে মেটোনিমি দ্বারা এটাই বোঝায়। মেটোনিমের ব্যবহার সাহিত্যে খুব যে বেশি তা না, আছে কিন্তু কম। পার্সোনিফিকেশন, মেটাফর, সিমিলি, আমরা যে চারটা পড়ে আসলাম এটুক সময়ে, এইগুলো ব্যবহার বেশি। সিমিলি, মেটাফর, পার্সোনিফিকেশন এগুলো অনেক বেশি আসে, আপনাদের পরীক্ষাতে পার্ট এতে প্রশ্ন হিসেবে আসতে পারে। 5 নাম্বার হচ্ছে সিম্বল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদিও পরীক্ষাতে ওইভাবে সংজ্ঞা প্রশ্ন হিসেবে আসে না, কিন্তু এটা আপনাদের বুঝতে হবে, যাতে আপনারা যখন বিভিন্ন লিটারারি ওয়ার্ক পড়বেন তখন আপনাদের সেই মেইন টেক্সটটা বুঝতে সুবিধা হয়। তো সিম্বল হচ্ছে সামথিং দ্যাট স্ট্যান্ডস ফর অর সাজেস্ট সামথিং এলস। ব্যাপারটা কীরকম? এ ডাভ সিম্বলাইজেস পিস। এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘুঘু শান্তিকে সিম্বলাইজ করতেছে, শান্তির প্রতীক। তো সিম্বল মানে কি আমরা জানি, প্রতীক। তো এমন কিছু যা কোনো কিছুর প্রতিনিধিত্ব করে বা ইঙ্গিত করে। তো ডাভ, ঘুঘু পাখি, তাকে আমরা কিসের প্রতীক বলে মনে করি? শান্তির প্রতীক বলে মনে করি। এই জন্য এটা একটা সিম্বল। এটা খুবই বেসিক। এটা এটা দেখবেন সাহিত্যে সব জায়গাতে আছে, মানে নোভেল, ড্রামা, ট্র্যাজেডি, কমেডি, পোয়েট, পোয়েটদের লেখা পোয়েম, এভরিথিং, সব কিছুতেই আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আইরনি। আইরনি এর বাংলা অর্থ হচ্ছে বিদ্রূপ, বিদ্রূপ করা। তো এটার যে ডেফিনিশন এখানে ছোট্ট করে দেওয়া, যে এ কন্ট্রাস্ট বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি। অর্থাৎ আপনাদের যে প্রত্যাশা এবং যে বাস্তবতা, এই দুটোর মধ্যে একটা যে বৈপরীত্য বা অমিল, যেমন আছে না যে মানুষ কত কিছু আশা করে কিন্তু বাস্তবে তা কি হয়? সব সময় হয় না। আপনার কল্পনা বা আশাকে বাস্তব করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার অনার্স লাইফে ভালো সিজিপিএ তুলতে হলে অনেক পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, প্রচুর লিখতে হবে, ভালো করে খাতায় প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা করতে হবে, ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে আপনি ভালো নাম্বার পান। তো আপনি শুধু যদি আশা করেন, আশায় বসে থাকেন, হ্যাঁ, গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে যদি ভাবেন যে আমার সিজিপিএ 3+ আমি পাবো, তাহলে তো তা হবে না। তো এখানেই যে ব্যাপারটা আইরনি। এখানে এক্সাম্পলটা দেখি আমরা, যে এ ফায়ার স্টেশন বার্নস ডাউন। হ্যাঁ, খুবই ছোট্ট, কিন্তু ছোট একটা এক্সাম্পলের মধ্যে খুব সুন্দর একটা আইরনি, যে একটা ফায়ার স্টেশন। ফায়ার স্টেশন কি? অগ্নি নির্বাপক যে স্টেশন, যারা আগুন নেভায়, দমকল কর্মী যারা যেখানে কাজ করে, তো একটা ফায়ার স্টেশনই যেখানে পড়ে যাচ্ছে, ব্যাপারটা আইরনি হয়ে গেল না? যে যাদের আগুন নেভানোর কথা তারাই পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা আইরনি। আচ্ছা, 7 নাম্বার ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স এটা ইনএভিটেবল। এটা হচ্ছে প্রত্যেকটা ট্র্যাজেডিতে আছে, প্রত্যেকটা সাহিত্যকর্মে ক্লাইম্যাক্স থাকবেই। ক্লাইম্যাক্স ছাড়া সাহিত্যের সত্যি বলতে সেই যে মজা সেটা থাকে না, সেটা পাওয়া যায় না। তো দ্য মোস্ট ইন্টেন্স অর ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, যে এইখানেই ঘটনার একদম মূল কেন্দ্রবিন্দু, এটাই হইতেছে ক্লাইম্যাক্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে এখানে যদি আমরা বলি যে হি কেম, হি স, হি কনকোয়ার্ড, এটা খুবই বিখ্যাত একটা উক্তির ইংলিশ রূপান্তর, অনুবাদ, ভেনি ভিদি ভিচি। এই কথাটা বলেছিল হচ্ছে সম্ভবত, ইফ আই এম নট রং, এটা সিজার বলেছিল। হ্যাঁ, জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার বলেছিল যে ভেনি ভিদি ভিচি, এটা রোমান ভাষায় ছিল এটা। তারপরে এটার অর্থ হচ্ছে হি কেম, হি স, হি কনকার্ড, মানে আই কেম, আই স, আই কনকার্ড। তো ওই সাহিত্যকর্মে ওইটাই হইতেছে একদম মেন পয়েন্ট। হ্যাঁ, যেমন ধরেন একটা উদাহরণ যদি দেই গল্পের, যে আচ্ছা আমরা তো সবাই ছোটোবেলায় খরগোশ এবং কচ্ছপের যে গল্পটা পড়েছি, তাই না? তো সেখানে খরগোশ এবং কচ্ছপের গল্পের মেন মেন পয়েন্টটা কি বলেন তো? যে একদম ক্লাইম্যাক্স, মানে এইখানেই সব ঘটনার একদম খোলাসা, মানে মেইন কথাটা এখানে ফুটে ওঠে। সেটা কোথায়? সেটা হচ্ছে যখন কচ্ছপ জিতে যায় এবং খরগোশ হেরে যায়। কচ্ছপ জেতার পিছনে মূলমন্ত্র কী কাজ করে? ধীরে সুস্থে একই কাজ করতে থাকা, অলসতা না করা, মানে একটা যে মোরাল স্টোরি। তো এটাই হচ্ছে ক্লাইম্যাক্স।
এখন এটার বিপরীত হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স কি? এ সাডেন ড্রপ ফ্রম দ্য ইম্পর্টেন্ট টু দ্য ট্রিভিয়াল, অর্থাৎ গুরুত্বপূর্ণ হঠাৎ কোনো কিছু থেকে একটা মানে তুচ্ছ কিছুতে মানে রূপান্তর হয়ে যাওয়া। যেমন এই যে আমরা নিচের এক্সাম্পলটা যদি দেখি, হি ফট ব্রেভলি, সে অনেক সাহসের সাথে যুদ্ধ করেছে, ওয়ান দ্য ব্যাটল, যুদ্ধও জিতেছে, অ্যান্ড ব্রোক হিজ শোলেস। হ্যাঁ, তো শেষমেশ তার যে জুতার ফিতা সেটা আর কি মানে আর কি সে ছিঁড়ে ফেলেছে। তো এই যে সাডেন একটা ড্রপ, হ্যাঁ, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি কোনো একটা গল্পে সে খুব সাহসের সাথে যুদ্ধ করছে, সাহসের সাথে যুদ্ধ করে সে যুদ্ধ জিতে ফেলছে, কিন্তু যুদ্ধ জেতার ফলে অ্যান্টি ক্লাইম্যাক্স মানে আমি জানি ক্লাইম্যাক্স, আমি এখন জিতে গেছি, আমার গল্পের শেষ পর্যায়ে চলে আসছি, হুট করে আমাকে একটা জুতা ছেঁড়ার দিকে ঘটনার মোড় নিয়ে নিল। এটাই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। এটা যখন আপনারা আরও বিভিন্ন রকমের সাহিত্য কোনো পড়বেন, যখন আমি আরও সামনে ক্লাস করাবো, তখন বিভিন্ন সাহিত্যকর্মের কোথায় কোথায় অ্যান্টি ক্লাইম্যাক্স আছে সেটা আমি উল্লেখ করে দিব, তখন আপনাদের এটা বুঝতে সাহায্য হবে, আপনারা ভালো করে বুঝতে পারবেন। তারপর আমরা চলে যাই 9 নম্বর, অ্যালিটারেশন। এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যালিটারেশন এটা হচ্ছে সহজ ভাষায় রিপিটিশন অফ কনসোনেন্ট সাউন্ডস, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ নয়, কিন্তু ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি, পার্থক্য আছে। যেমন এক্সাম্পলটা দেখে আমরা বুঝতে পারবো। তো অ্যালিটারেশনে যেটা ঘটে সেটা হচ্ছে রিপিটিশন অফ কনসোনেন্ট সাউন্ডস। যেমন পিটার পাইপার পিকড এ পেক অফ পিকলড পেপারস। এখানে আমরা যদি লক্ষ্য করি প্রত্যেকটা শব্দতে পি যে কনসোনেন্ট সাউন্ডটা সেটা কিন্তু রিপিট হচ্ছে। এটাই হচ্ছে অ্যালিটারেশন। অর্থাৎ কোনো পোয়েম হোক, কোনো সাহিত্যকর্ম হোক, যদি সেখানে আপনারা কনসোনেন্ট সাউন্ডের রিপিটিশন পান একটা লাইনে, সেটাই হচ্ছে আমাদের অ্যালিটারেশন নামের লিটারেরি টার্ম, সেটাই অ্যালিটারেশন। ঠিক আছে? তাহলে অ্যালিটারেশনের ডেফিনিশন যদি পার্ট এ তে আসে পরীক্ষাতে, আপনারা কি লিখবেন? যে রিপিটিশন অফ কনসোনেন্ট সাউন্ডস, দ্যাটস ইট, এইটুকু আনসার এনাফ। মনে রাখবেন পার্ট এ হতে হবে শর্ট, সিম্পল এবং স্ট্রেট কাট ফরওয়ার্ড আনসার। ওখানে অতিরিক্ত বা মাত্রা অতিরিক্ত লেখার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এটা টোটালি মানে নিষ্প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা চলে যাই অ্যাসোনেন্সে। অ্যাসোনেন্স কিন্তু রেপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস। এই দুইটা অনেকেই কনফিউজ হয়ে যান পরীক্ষার হলে। যারা কম পড়েন বা যারা না বুঝে পড়েন বা যারা মুখস্থ করেন তারা ভুলে যায় বা গোলমাল পাকিয়ে ফেলে যে অ্যালিটারেশন আর অ্যাসোনেন্স কোনটা কোনটা, কোনটা রিপিটিশন হচ্ছে ভাওয়েলের আর কোনটা হচ্ছে কনসোনেন্টের। মানে এটা কনসোনেন্ট বা ভাওয়েলের মধ্যে যে একটা প্যাচ তারা মানে লাগিয়ে ফেলে। তো এখানে আপনাদের বুঝতে হবে, পড়তে হবে আগে ভালো করে, তারপরে বুঝতে হবে যে অ্যালিটারেশন হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের রিপিট, আর অ্যাসোনেন্স হচ্ছে ভাওয়েলের রিপিট বা ভাওয়েলের রিপিটেশন। অ্যাসোনেন্স, অ্যালিটারেশন, এটার আমি একটা শর্ট ট্রিক বলে দিই। অ্যাসোনেন্স ওয়ার্ডটার শেষে ই আছে না, আর আমরা ভাওয়েল জানি কি, 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, তাই না? তো ই কি? ই হচ্ছে একটা ভাওয়েল, তাহলে অ্যাসোনেন্স হচ্ছে রিপিটেশন অফ ভাওয়েল। আপনারা এইভাবে মনে রাখতে পারেন। এটাকে নেমোনিক টেকনিক বলে। এই টেকনিকটা আমি ফার্দার সামনে আরও বিস্তারিত আলোচনা করব। তো নেমোনিক টেকনিকে আপনারা অনেক কিছু সহজে মনে রাখতে পারেন, স্ট্রেস না নিয়েই, অতিরিক্ত সময় ব্যয় অপচয় না করেই। তো আমি এইভাবে মনে রাখতাম, অ্যালিটারেশন হচ্ছে রিপিটিশন অফ কনসোনেন্ট সাউন্ডস, আর অ্যাসোনেন্স হচ্ছে রিপিটিশন অফ ভাওয়েল সাউন্ডস। ঠিক আছে? তো অ্যাসোনেন্সের এক্সাম্পলটা আমরা নিচে দেখি। হিয়ার দ্য মেলো ওয়েডিং বেলস। এখানে এটা একটা কবিতার লাইন কিন্তু, হ্যাঁ, হিয়ার দ্য মেলো ওয়েডিং বেলস। এখানে অ্যাসোনেন্স রিপিট হয়েছে কোন ভাওয়েলটা, এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে জানাবেন। এটা আপনাদের কাছে টেস্ট থাকলো। অ্যালিটারেশনে তো বলেই দিয়েছি যে কনসোনেন্ট সাউন্ডটা বারবার রিপিট হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড কোনটা সেটা বলে দিয়েছি। এইখানে তাহলে কোনটা আমার অ্যাসোনেন্স সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই থাকলো 10টা পার্ট 1। আশা করি এই 10টা আপনারা ভালো করে বুঝে গেছেন। বাসায় এখন এই ক্লাস শেষে এই 10টা লিটারেরি টার্ম ভালো করে নিজে থেকে লিখবেন, খাতায় নোট করবেন, তাহলে দেখবেন আর ফার্দার আপনি ভুলবেন না। আর যদি পারেন তাহলে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার করে রিভিশন দেওয়ার। এগুলো একবার ব্রেনে সেট হয়ে গেলে আর ভোলার কোনো সুযোগ নেই। আর এগুলো আপনাকে হেল্প করবে আপনার এই অনার্স জীবনে, এই আপনি যেহেতু ইংলিশ লিটারেচারে পড়ছেন,
বা সামনে যদি যখন চাকরি পরীক্ষা দিতে যাবেন সেই জায়গাগুলোতেও দেখবেন যে এখান থেকে কোশ্চেন আসে, বা এখান থেকে আসা কোশ্চেনগুলো উত্তর আপনি সহজে করতে পারবেন। এবং সাহিত্যকর্মগুলো যখন পড়বেন তখন আপনারই হেল্প হবে বুঝতে যে কোনটা কোন লিটারেরি টার্ম, যার ফলে আপনার অনেক কিছু আনসার লেখা এবং অনেক কিছু বোঝা সহজ হয়ে যাবে। আই হোপ দিস ভিডিও হেল্পস। আজ এই পর্যন্তই। আমরা নেক্সট দিন আসবো পার্ট 2 নিয়ে, এবং পার্ট 2তে আপনাদের আরও 10টা আমি লিটারেরি টার্ম শিখিয়ে দেব। ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন।